মিটি কার্টুন হাউস। আজকের গল্পটি আমাদের পাঠিয়েছে দুর্গাপুর থেকে সুস্মিতা দেবনাথ। স্মৃতি কার্টুন হাউস টিমের পক্ষ থেকে সুস্মিতাকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রয়োজনে গল্পে কিছু ছোট পরিবর্তন করতে হয়েছে, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। কিরে সুস্মিতা, তোর কি হয়েছে বলতো? আশা থেকেই দেখছি মুখটা কেমন বেজার করে রেখে দিয়েছিস, কোনো কথা বলছিস না। কিরে, কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, তা একটা সমস্যা হয়েছে বই কি। কি সমস্যা রে, আমাকে বল। আরে তুই তো জানিস মায়ের শরীরটা ভালো নেই, অনেক ডাক্তার দেখানো হচ্ছে, কিন্তু মা সুস্থ হচ্ছেই না। কি যে করবো কিছুই বুঝতে পারছি না। ও হ্যাঁ, তুই বলেছিলি বটে। সে তো অনেকদিন আগেকার কথা রে। কাকিমার শরীর ভালো নেই। কাকিমা এখনো অসুস্থ? হ্যাঁ রে, এখানকার সমস্ত বড় বড় ডাক্তার দেখানো হয়ে গেছে, কেউ ধরতে পারছে না। এখন কার কাছে নিয়ে যাওয়া হবে তাই তো বুঝতে পারছি না। আচ্ছা সুস্মিতা, তুই ডাক্তার সম্রাট হালদারের নাম শুনেছিস? কি বললি? ডাক্তার সম্রাট হালদার? নামটা শোনা শোনা লাগছে বটে। হ্যাঁ, মনে হচ্ছে খবরই শুনেছিলাম, ওই কোনো একটা অসুখের ওষুধ তৈরি করেছিলেন উনি। হ্যাঁ, ঠিকই শুনেছিস। ডাক্তার কাকু আমার বাবার বন্ধু হয়। আমি বলি কি, তুই একবার কাকিমাকে ডাক্তার কাকুর কাছে নিয়ে যা। ডাক্তার কাকু একেবারে ধন্বন্তরী। কাকিমা নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবেন। তুই বললে আমি তোর একটা অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দিতে পারবো। ভালো কথা বলেছিস তো। হ্যাঁ রে, একটা অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দে না, মাকে নিয়ে ওনার কাছেই একবার যাই। সেদিন সন্ধ্যে থেকেই মনটা খুব ছটফট করছিল। অন্তরার ফোনের অপেক্ষায় ছিলাম। এদিকে মায়েরও শরীরের অবস্থা ভালো না। কি জানি অন্তরা অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করতে পারলো কি না। হ্যাঁ রে বল, তোর ফোনের অপেক্ষাতেই ছিলাম। শোন, তোর কথা আমি ডাক্তার কাকুকে বলেছি। ডাক্তার কাকু কাল সন্ধ্যে 7টা নাগাদ চেম্বারে যেতে বলেছে। আমি তোকে অ্যাড্রেসটা টেক্সট করে দিচ্ছি, হ্যাঁ? পরের দিন সন্ধে 7টার সময় আমি মাকে নিয়ে ডাক্তার সম্রাট হালদারের চেম্বারে গেলাম। চেম্বারে গিয়েই বুঝতে পারলাম অন্তরার জন্যই এত সহজে এমন একজন ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। সত্যি অন্তরা আমার খুব বড় উপকার করলো। ডাক্তারের কাছে গিয়ে মা তার সমস্ত সমস্যার কথা বলল। ডাক্তারবাবু মাকে চেক আপ করে জানালেন যে মাকে ইমিডিয়েট নার্সিংহোমে ভর্তি করার দরকার। কোন নার্সিংহোমে ভর্তি করা হবে তা মাথায় না আসায় বাবা যে ডাক্তার দেখছিলেন, মানে ডক্টর সম্রাট হালদারের নার্সিংহোমেই মাকে ভর্তি করলো। ঠিক হলো রাত্রিটা আমি মায়ের কাছে থাকবো। আজ সকাল থেকেই আমি নার্সিংহোমেই আছি, কিন্তু সকালে নার্সিংহোমের রূপ আর রাতে নার্সিংহোমের রূপের মধ্যে অনেক পার্থক্য। যত রাত হচ্ছে নার্সিংহোমটা পুরো যেন নিশ্চুপ হয়ে যাচ্ছে। এত বড় বিল্ডিংটা যেন মনে হচ্ছিল আমায় খেতে আসছে। আমি চুপচাপ মায়ের কাছে বসেছিলাম। ভূতে আমি বিশ্বাস করি না, কিন্তু
এই নার্সিং হোমে বসে কেমন যেন আমার গা ছমছম করছিল। তারপর ভাবলাম, সকাল থেকে এরম একটা পরিবেশে আছি বলেই বোধহয় এমনটা মনে হচ্ছে। একবার বাথরুমে গিয়ে চোখে মুখে জল দিয়ে আসতে পারলে শরীরটা বোধহয় সুস্থ লাগবে। তাই আমি বাথরুমের দিকে গেলাম। বাথরুমে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আমি নিজেকে খানিকক্ষণ দেখলাম। সত্যি কি বিধ্বস্ত লাগছে। সারাটা দিনের ধকল মুখে ফুটে উঠেছে। যা, অন্ধকার হয়ে গেল তো। না না, তাড়াতাড়ি মুখে জল দিয়ে এখান থেকে চলে যাই, কেমন যেন গা ছমছম করছে। আমি নিচু হয়ে চোখে মুখে ভালো করে ঠান্ডা জলের ঝাপটা দিলাম। মুখ তুলতেই আয়নায় আমি কাকে দেখছি? এটা কে? এ তো আমি নই। কি বিভৎস চেহারা! আয়নায় এ কার ছবি ফুটে উঠলো? আমি এসব দেখে ভয়ে ওখান থেকে পালিয়ে যেতে যাচ্ছি, এমন সময়, সম্রাট হালদারে নার্সিং হোমে ভর্তি করেছ? কে ভেবেছ সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবে? তা হবে না, তা কখনো হবে না। কে কে আপনি? এখানে কি করে এলেন? এই নার্সিং হোম থেকে কাউকে সুস্থ হয়ে আমি বাড়ি যেতে দেবো না। কেউ সুস্থ হবে না, কেউ বেঁচে ফিরতে পারবে না। কেন? কে আপনি? আপনি এসব বলছেন কেন? আমি কাউকে বেঁচে ফিরতে দেবো না। সব কটাকে মারবো, সব কটাকে মেরে আমি প্রতিশোধ নেব। এমন বলছেন কেন? আমরা আপনার কি ক্ষতি করেছি? আপনার আমাদের কাছ থেকে কিসের প্রতিশোধ নেবেন? কিসের প্রতিশোধ? আমার মৃত্যুর প্রতিশোধ। এই নার্সিং হোমে আমি ভর্তি হয়েছিলাম। আমার বাবা মা অনেক কষ্ট করে আমায় এই নার্সিং হোমে ভর্তি করেছিল যাতে আমি সুস্থ হয়ে ফিরে যেতে পারি। কিন্তু ওই ডাক্তার সম্রাট হালদার, শয়তান ডাক্তার, ডাক্তার রূপী একটা নরপিশাচ আমাকে বেঁচে ফিরতে দিল না। আমার মা বাবার কাছ থেকে সমস্ত টাকা নিয়ে আমায় মেরে ফেললো। সে কি? আমি তো শুনেছিলাম উনি খুব বড় একজন ডাক্তার। উনি কত রোগের ওষুধ তৈরি করেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওষুধ তৈরি করেছে। ওষুধ তৈরি করেছে নিজে বড় হওয়ার জন্য, কোনো রোগীকে সুস্থ করার জন্য নয়। ওই যে ওষুধগুলো তৈরি করেছে সেগুলো এক্সপেরিমেন্ট কাদের ওপর করে জানো? এই নার্সিং হোমে ভর্তি রোগীদের ওপর। সেই ওষুধ তৈরি যদি সাকসেসফুল না হয়, তার যদি বিপরীত প্রতিক্রিয়া হয়, সেই রোগী মারা যায়। ওই শয়তান পিশাচ আমার ওপর এক্সপেরিমেন্ট করেছিল, বিপরীত প্রতিক্রিয়া হয় আর আমি মারা যাই। এইসব কি বলছেন? এ তো ঘোরতর অন্যায়। এর জন্য তো শাস্তি পাওয়া উচিত। এইসব কথা তো কখনো বাইরে প্রকাশ পায় না। শাস্তি? কে দেবে শাস্তি? কোনো প্রমাণ রাখে? ওই পিশাচটা কোনো প্রমাণ রাখে না। কেউ পারবে না ওই শয়তানটাকে শাস্তি দিতে। আমি শাস্তি দেবো ওই শয়তানকে। ওর নার্সিং হোমের কোনো রোগীকে আমি সুস্থ হয়ে ফিরতে দেব না। ও নার্সিং হোম বন্ধ করে ছাড়বো আমি। না না, এমন করবেন না। রোগীদের তো কোনো দোষ নেই, দোষ তো ডাক্তারের। আপনি রোগীদেরকে মেরে কেন প্রতিশোধ নেবেন? কারণ ওকে শাস্তি দেওয়ার আর কোনো উপায় নেই। এই নার্সিং হোম বন্ধ হলে তবেই ওকে সঠিক শাস্তি দিতে পারবো। না না, আপনি দয়া করে এমন কাজ করবেন না। আমি কথা দিচ্ছি ওই ডাক্তার শাস্তি পাবে। আমি প্রমাণ জোগাড় করব। ডাক্তার নিজেই স্বীকার করবে সে কি অপরাধ করেছে। আমাকে কটা দিন সময় দিন। আমার মা খুব অসুস্থ। মা সুস্থ হয়ে যাক,
তারপর আমি নিশ্চয়ই ডাক্তারকে শাস্তি দেবো। ঠিক আছে, আমি 1 মাস তোমায় সময় দিলাম। তার মধ্যে যদি ডাক্তার শাস্তি না পায়, তাহলে তুমি, তোমার মা, কেউ বাঁচবে না। এ কথা মনে রেখো। এরপর আমি মায়ের কাছে ফিরে এসে চুপচাপ বসে থাকি। মাথাটা যেন ভন ভন করছে। এতক্ষণ ধরে সব কি শুনলাম? স্বনামধন্য ডাক্তার সম্রাট হালদার আসলে একটা খুনি? নিজের রোগীদের ওপর নতুন ওষুধ এক্সপেরিমেন্ট করে তাদের মেরে ফেলে? আমি মনে মনে ভাবতে লাগলাম, কি উপায় এই ডাক্তারকে শাস্তি দেওয়া যায়। কিন্তু কিছুই যেন মাথায় আসছিল না। আমি বসে বসে ভাবতে লাগলাম, ওই ডাক্তারকে কিভাবে আমি শাস্তি দেওয়াবো, কিভাবে আমি প্রমাণ জোগাড় করব যে ওই ডাক্তার রোগীদের ওপর নতুন ওষুধ এক্সপেরিমেন্ট করে তাদের মেরে ফেলে। কিছুদিনের মধ্যে মা সুস্থ হয়ে বাড়ি ফিরে এলো। সেই দিন রাতের ঘটনা আমি কাউকে কিচ্ছু জানাইনি। বসে বসে ভাবছিলাম, কি করা যায়, কি উপায় ওই ডাক্তারের কাছ থেকে প্রমাণ জোগাড় করব। হঠাৎ মাথায় একটা বুদ্ধি খেলে গেল। হ্যালো ডাক্তার কাকু, আমি সুস্মিতা বলছি। ও সুস্মিতা, হ্যাঁ বলো। তোমার মা কেমন আছেন? ওষুধগুলো ঠিকঠাক দিচ্ছ তো? না না ডাক্তার কাকু, মায়ের কিছু হয়নি, মা সুস্থই আছে। আসলে অন্তরার কাছ থেকে জানতে পারলাম কালকে আপনার জন্মদিন, তাই মা বলছিল যদি আপনি একটু সময় করে কাল আসতে পারেন, মা আপনাকে একটু রান্না করে খাওয়াতে চায়। ও হো হো হো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিন্তু কাল তো আমার হবে না। আমি রবিবার সময় করে একটু চেষ্টা করতে পারি। ঠিক আছে, তাহলে আপনি রবিবার সন্ধে নাগাদ চলে আসুন। আচ্ছা আচ্ছা, তাই হবে। রবিবার আমি সন্ধে নাগাদ যাবো, কেমন? ফোন রেখে আমি ঠিক করলাম মা, বাবা আর অন্তরাকে সমস্ত ঘটনা জানাবো, কারণ ওরা না জানলে এরপরে আমি আর কিছুই করতে পারবো না। দেখতে দেখতে রবিবার এসে গেল। আমরা সবাই পরিকল্পনা মতো একেবারে প্রস্তুত। সন্ধে 7টা নাগাদ বাড়ির কলিং বেলটা বেজে উঠল। এই তো, আপনি এসে গেছেন দেখছি। আসুন আসুন, ভেতরে আসুন। কি সৌভাগ্য আমার, আপনার মতো একজন স্বনামধন্য ডাক্তার আমার বাড়িতে পায়ের ধুলো দিয়েছেন। আসুন আসুন। এই তো, আপনি এসে গেছেন দেখছি। আসুন আসুন, বসুন। আপনি যে আমাদের নিমন্ত্রণ গ্রহণ করবেন আমরা ভাবতেই পারিনি। না না, সুস্মিতা আমার মেয়ের মতো। ও বললো যখন, ওর কথা না মেনে কি থাকতে পারি? তাই এলাম। এরপর বেশ খানিকক্ষণ বাবা ওই ডাক্তারের সাথে বসে বসে গল্প করলো। খাওয়া দাওয়া শেষ হওয়ার পরও বেশ খানিকক্ষণ কথাবার্তা চলছিল। ঠিক তখনই এই রে, কারেন্ট চলে গেল মনে হচ্ছে।
আপনি একটু বসুন, এখানেই বসুন ডাক্তারবাবু। আমি দেখি একটু মোমবাতি টোমবাতি নিয়ে আসছি। কিরে ডাক্তার, কেমন আছিস? কে কে কে- কে কে বলছে এসব কথা? কেন, আমায় চিনতে পারছিস না? তোর এক্সপেরিমেন্টের গিনি পিগ যে আমি। এত তাড়াতাড়ি আমায় ভুলে গেলি? কে 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 আমার সাথে মশকরা করছে? কে এখানে? আমি রে, আমি। আমায় এত তাড়াতাড়ি ভুলে গেলি? তোর ওষুধ তো আমার ওপরই প্রথম প্রয়োগ করলি, ভুলে গেলি সে কথা? যে ওষুধের জন্য তুই এত পুরস্কার পেলি, এত লোকে তোকে ধন্য ধন্য করলো, সেই ওষুধ যে তুই প্রথম আমার ওপরই প্রয়োগ করেছিলি, আর তার জন্যই যে আমি মরেছিলাম। ভুলে গেলি এসব কথা? না না, মিথ্যে, এসব মিথ্যে। আমি এমন কাজ করিনি। মিথ্যে কথা বলিস না ডাক্তার, এখনো সময় আছে। সব স্বীকার কর, সত্যি স্বীকার করে নে। এমন অনেককে তুই মেরেছিস, আমি সব জানি। সত্যি যদি স্বীকার না করিস, আজই হবে তোর শেষ রাত্রি। আমি তোকে মেরে শেষ করে দেব। তুই আগে স্বীকার কর, তুই কি অপরাধ করেছিস? ওরে বাবা, ভূত ভূত! আমাকে মেরো না, আমাকে মেরো না। মারবো না, কিন্তু একটা শর্তে। আগে সব সত্যি স্বীকার কর, নাহলে তোকে এখনই গলা টিপে মেরে ফেলবো আমি। না না, আমায় মেরো না। আমি স্বীকার করছি, আমি স্বীকার করছি। আমি যে সমস্ত ওষুধ নিয়ে গবেষণা করি, সেই সমস্ত ওষুধ প্রথম আমি আমার রোগীদের ওপরই প্রয়োগ করি। কারণ মানুষের ওপর প্রয়োগ করলে তার ফলাফল সব থেকে ভালো বোঝা যায়। তাই আমি রোগীদের ওপরই তাদের অজান্তে সেই সমস্ত ওষুধ প্রয়োগ করি। এর ফলে অনেক রোগী মারাও গেছে। আমাকে মেরো না, আমাকে মেরো না। অন্তরা, আমাদের প্ল্যান কাজে লেগেছে। ডাক্তার স্বীকারোক্তি দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে। যাক, ভূতের অ্যাক্টিংটা আমি তাহলে ভালোই করেছি, কি বলিস? তার বলতে, অন্তরা যা অ্যাক্টিং করলি। মা, বাবা কোথায় গেল? তোর বাবা পুলিশের কাছে গেছে সমস্ত কথা বলে পুলিশকে নিয়ে আসতে। এই এলো বলে আমি ফোন করেছিলাম। অন্তরা, যা এবার তুই মেকআপটা তুলে ফেল। হ্যাঁ, আমিও ওই সবুজ কাপড়ে মোড়া টেবিলটা ওখান থেকে সরিয়ে ফেলি। সেই দিনের পর আরো 1 সপ্তাহ কেটে গেছে। আজকে ওই ডাক্তারের শাস্তি হয়েছে। সেই দিন তারপরে বাবা পুলিশ নিয়ে আসে। পুলিশ এসে ওই ডাক্তারের জ্ঞান ফেরায়। তারপর পুলিশ ডাক্তারকে নিয়ে থানায় চলে যায়। আমার কাছে ডাক্তারের স্বীকারোক্তি টেপ রেকর্ডারে রেকর্ড করা ছিল। প্রমাণ হিসাবে আমি সেটা পুলিশের হাতে তুলে দিই। আজকে মনটা সত্যি খুব শান্ত লাগছে। একটা বড় অপরাধীকে আমি ধরিয়ে দিতে পেরেছি। অনেকের সাথে হওয়া অপরাধের বদলা নিতে পেরেছি। অনেক রোগীরই হয়তো পরিবার আজকে
ডাক্তারের এই খবর শুনে শান্তি পেয়েছে। সুস্মিতা, তোমায় অসংখ্য ধন্যবাদ, তুমি তোমার কথা রেখেছো। ও তুমি, তোমার কথাই ভাবছিলাম। জানো তো, ডাক্তার শাস্তি পেয়েছে। জানি, জানি বলেই তো তোমার কাছে এলাম। তোমায় অসংখ্য ধন্যবাদ। আজ আমার আত্মার মুক্তি হবে। আমি আসি। এইটুকু বলি সে যেন হাওয়ায় মিলিয়ে গেল। আমাকে আর কিছু বলার সুযোগও দিল না। তার নামটাও জানতে পারলাম না আমি। কি জানি ও কে। ওর জন্যই বোধহয় আগামী দিনে আর কোনো মানুষকে ওই ডাক্তারের জন্য মরতে হবে না।